This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাশ্মীরি জঙ্গি লুকিয়ে ছিল এই বাংলায় ক্যানিংয়ে। আজকে সেই জঙ্গি ডেরায় পৌঁছে গেছিলাম আমরা, TV9 বাংলা। আমরা তুলে ধরেছি যাবতীয় তথ্য। আচ্ছা বলুন তো, গঙ্গাসাগর মেলার ঠিক আগে ক্যানিংয়ে কেন ঘাপটি মেরেছিল এই জঙ্গি? কোনো বড় মতলব কি? কোটি টাকার প্রশ্ন। শীতে কাশ্মীরি শালে ওম খোঁজে বাঙালি। সেই শালের আড়ালে যে কাশ্মীরি জঙ্গি ঘাপটি মেরে থাকবে কে জানতো, তাও আবার বাংলার জনপদে। জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি। শনিবার রাতে জাভেদকে গ্রেফতার করে STF। জাভেদের শালক গোলাম মোহাম্মদ কাশ্মীরি শাল এনে বিক্রি করতেন। থাকার জন্য ক্যানিংয়ে একটি বাড়ি ভাড়া নেন। সেই বাড়িতেই থাকছিল জাভেদ। বাড়িটা ক্যানিং মহকুমা হাসপাতালের ঠিক উল্টো দিকে। 19 তারিখ বেলা 11:30 থেকে এই বাড়িতেই ছিল জাভেদ মুন্সি। এই বাড়ির এখানে শালের কারবার করেন তার আত্মীয়। তারা বুঝতেও পারেননি যে কাকে তারা আশ্রয় দিয়ে ফেলেছেন। এই জায়গা থেকেই কিন্তু জাভেদ মুন্সি বেরোয় এবং তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখানেই কিন্তু এই যে চারিদিকে শাল ছড়িয়ে রয়েছে, চারিদিকে সোয়েটার ছড়িয়ে রয়েছে, এই বাড়িতেই কিন্তু 19 তারিখ রাতে এসে পৌঁছেছিল জাভেদ মুন্সি। শ্যালকের দাবি জাভেদের জঙ্গি যোগ সম্পর্কে কিছুই জানতেন না। জাভেদ আপনার কে হয়? আমার বোনের বোর। বোনের বোন? বিয়ে কবে হয়েছিল? ও 2008-9। 2008-9। সে কি কাজ করে বলে আপনি জানতেন? ওষুধ বিক্রি করে, ওষুধের হোমিওপ্যাথি। এখন যে জঙ্গি যোগ আছে এটা শুনেছেন আগে কোনোদিন? সে শুনি নেই, এখানে শুনছি এখন। তবে এই প্রথম নয়, এর আগেও শ্যালকের বাংলার ঠিকানায় থেকে গিয়েছে জাভেদ। সেটা অবশ্য জানতেও পারেনি পুলিশ। আপনি আগে যেখানে ভাড়া থাকতেন সেখানে কি জাভেদ এসেছিল? আমার কাছে একবার এসেছিল। মামুলি জঙ্গি নয় জাভেদ, পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে আসা জঙ্গি। আইডি বিস্ফোরণ ঘটাতে এক্সপার্ট। আগে লস্করে তৈবার হয়ে কাজ করত। ক্যানিং থেকে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল। বাংলাদেশ থেকে ফিরে বাংলায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল কি? জঙ্গির ডেরায়, TV9 বাংলা। ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, ক্যানিং। কাশ্মীর থেকে ক্যানিং জঙ্গি ধরা পড়ছে বাংলায়, জাভেদ আহমেদ মুন্সি। আচ্ছা, এই মুন্সি এই মুহূর্তে গোটা বাংলায় কিন্তু আতঙ্ক ধরিয়ে দিয়েছে। তার কারণ সে অস্ত্রশস্ত্র আইডি ব্যবহার করা এক্সপার্ট। আচ্ছা, এই এক জাভেদ মুন্সিতেই কি শেষ, নাকি ক্যানিংয়ে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে এরকম আরও জাভেদ মুন্সি? এই প্রশ্ন উঠছে, তার কারণ এখানে যোগাযোগ রয়েছে পাকিস্তান বাংলাদেশেরও। ক্যানিংয়ে অবাধে বাংলাদেশিরা আসছে, থাকছে, কিন্তু ধরা পড়ছে না। বাংলাদেশ থেকে যারা এসছে তারা বেশিরভাগ ক্যানিংয়ে আসছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা এসেছে। ক্যানিং এর কোন জায়গাটা বেশি আছে? ওই যে তোমার একদম এই চরপাড়াটা পুরোটা, মানে এই যে ব্রিজটা ঠিক আগেই যে চরটা দেখলাম সেখানে প্রচুর বাংলাদেশের মানুষ আছে। ওইটা পুরো চরটা পুরো ব্লক করে নিয়েছে। পুরো ব্লক করে নিয়েছে। তাও কতদিন ধরে? প্রায় 12-13 বছরের ভিতরে একদম পুরো। আচ্ছা, এবং আস্তে আমি দেখলাম যে খুব চকচকে টিন দেওয়া বাড়ি, মানে আস্তে আস্তে নতুন আরো বাড়ি হয়েছে। চরের আগে যে ঠিক ব্রিজের আগের যে চরটা দেখলাম সেখানে নতুন নতুন যে বাড়ি বা পুরনো যে বাড়িগুলো সেগুলো সব বাংলাদেশ থেকে আগত, মানে বাংলাদেশের মানুষ এখানে এসে থাকছে রীতিমতো। ওই যে ক্যানিংয়ে যা লোক আছে, তোমার আমাদের এখানকার স্থানীয় লোক এখন কেউ নেই, পুরোটাই বাইরে না? পুরো সব বাইরে। কিভাবে ঢোকে? সব হয়তো দেখা যাচ্ছে 30,000 40,000 এরকম নিল, একটা ঘর দিল, একটা ঘরের মতন জায়গা দিল, জায়গা দিতে আবার বেশি করে কিনে নিল, পাটের থেকে কিনে নিল। এই কাজও হয় এখানে? তা হয় না? ওরে বাবারে, সব জায়গায়। মানুষ তো পুরো পরিষ্কার করে বলে দিলেন যে বাংলাদেশ থেকে এসে কয়েক হাজার টাকা দিলে পার্টির লোকেরা তাকে বাড়ি দিয়ে দিচ্ছে এবং সে আস্তে আস্তে তার নিজের জায়গা বিস্তার করছে। এই জায়গাগুলোও নজর দেওয়া উচিত। কে কোথা থেকে কি কারণে কোন উদ্দেশ্য নিয়ে আসছে এবং সে এসে এখানে থেকে যাচ্ছে, এমনকি পরিচয়পত্র পাসপোর্ট সবকিছু তার হাতে পৌঁছে যাচ্ছে। তাহলে তো আমরাই আমাদের খুন করছি, আমরাই আমাদের খারাপ করছি, প্রত্যেকটা মুহূর্তে আমার রাজ্যের আমার দেশের বিপদ ডেকে আনছি। কেন্দ্রের শাসক দলের সঙ্গে রাজ্যের শাসক দলের যখনই তরজা হয়েছে তখনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে BSF এর ভূমিকা নিয়ে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, BSF সীমান্ত পাহারা দেয়, সুতরাং অনুপ্রবেশের দায় BSF-কেই নিতে হবে।
আজ এমন একটা ঘটনা ঘটেছে, বিএসএফ পাল্টা প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গিয়েছে। 3 ইরানি তরুণ দিল্লিতে 8 বছর কাটিয়ে তারা তাদের দেশ থেকে এসেছিলেন প্রথম 8 বছর আগে। তারপর ট্যুরিস্ট ভিসা ফুরিয়ে যাওয়ার পর তারা গা ঢাকা দিয়ে এত কাল কাটিয়েছেন দিল্লিতে। মাস 5 আগে তারা কলকাতায় আসেন, কিন্তু এই 5 মাসেও রাজ্যের পুলিশ তাদের টিকি ছুঁতে পারেনি। আজ উত্তর 24 পরগনার শামশেরনগরে তারা ঘুরঘুর করছিল ওপারে যাওয়ার উদ্দেশ্যে, দালাল খুঁজছিল তারা কিভাবে বাংলাদেশে চলে যাওয়া যায়। সুতরাং বিএসএফ প্রশ্ন তুলতেই পারে যে তারা প্রথম চান্সেই এই 3 তরুণকে ধরে ফেলেছে। বসিরহাট থেকে 3টি নদী পেরিয়ে যেতে হয় শামশেরনগর। পাশে দুলদুলি গ্রাম পেরোলেই ঘন জঙ্গল শুরু, সেখানেই শের বা রয়্যাল বেঙ্গলের দেখা মেলে। কিন্তু 3 ইরানি যুবক দেখা পেল বিএসএফ এর। যেখানে জলে কুমির ডাঙ্গায় বাঘ, সেখানে বিএসএফ এর জালে উঠল 3 ইরানি যুবক। 8 বছর আগে ইরান থেকে দিল্লিতে আসেন 3 যুবক। ট্যুরিস্ট ভিসায় দিল্লিতে আসেন ওই 3 ইরানি যুবক। ভিসার মেয়াদ পুরনোর পরেও দিল্লিতে থেকে যান। ইরানের পাসপোর্ট নষ্ট করে ফেলেন 3 যুবক। দিল্লিতে ট্যুরিস্ট ভিসার জাল কপি দেখিয়ে টুকটাক কাজ করে চলছিল 3 ইরানি যুবকের। এভাবেই চলতো যদি না তাদের একজন প্রেমে পড়তেন। সোশ্যাল মিডিয়ায় ইরানের তরুণীর প্রেমে পড়েন এক যুবক। ইরানে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন ওই 3 যুবক। জাল ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টা চালাচ্ছিলেন তাঁরা। সে দিল্লিতে থাকা দালালের মাধ্যমে বাংলাদেশ সীমান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে এক দালালের সঙ্গে তাদের আলাপ হয়। পশ্চিমবঙ্গের দালাল তাদেরকে আশ্বস্ত করে কোনো না কোনোভাবে তাদের 3 জনকে ইরান পাঠিয়ে দেবে। এরপরই 6 মাস আগে ওই 3 যুবক বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম শামশেরনগরে পৌঁছে যায়। উত্তর 24 পরগনার বিভিন্ন অংশে তারা ছদ্মনাম দিয়ে বসবাস করতে থাকে এবং বিভিন্ন কাজে যুক্ত হতে থাকে। তাদের এক দালাল পরামর্শ দেন বাংলাদেশে চলে যেতে। বাংলাদেশে এখন অরাজকতা চলছে, সরকার বলে কিছু নেই। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে তেহরান যেতে অসুবিধা হবে না। সীমান্ত পার করাতে 3 যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকাও নিয়ে নেয় ওই আরকাঠি। সোনারপুর বা বারুইপুরের একটি অংশ থেকে জাল পাসপোর্ট এবং এই আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করা হয় বলে বিএসএফ সূত্রে খবর। কিন্তু সুন্দরবনে পৌঁছেই বিএসএফ এর নজরে পড়েন 3 ইরানি। সুঠাম ইরানি শারীরিক গঠন আলাদা করে নজর কাড়ে। 3 যুবক যে বিদেশি তা বুঝতে অসুবিধা হয়নি বিএসএফ এর। তারা যে দাবি করছে সেটা কি আদৌ সত্যি, নাকি আইএসআই বা অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর এজেন্ট হিসাবে এই 3 জন দিল্লিতে ছিল? অনুপ্রবেশের অভিযোগ উঠলেই তৃণমূল নেতারা বিএসএফ এর দিকে আঙুল তোলেন। এবার বাংলা থেকে বাংলাদেশে যেতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়েছেন 3 ইরানি যুবক। এবার তো বিএসএফ পাল্টা আঙুল তুলতেই পারে। সীমান্তে তো তারা ধরলেন, রাজ্য পুলিশ করছিলটা কি? এই সীমান্তগুলো তো কেন্দ্রীয় সরকারের পাহারা দেওয়ার দায়িত্ব। তো কেন্দ্রীয় সরকার সড়ক পথ হোক, স্থলপথ হোক বা নদীপথ হোক বা আকাশপথ হোক, এটা তো রাজ্য পুলিশের দায়িত্বে পড়ে না। এটা তো পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারের সীমা পাহারা দেওয়ার কথা। তাহলে কেন তারা ফেল করছে তারা দেখুক। তারা আঙুল চুষছিল, তার কারণ অমিত শাহ তো দেশ সেবা করতে আসেনি, বলছি তো বারবার, তারা কর্পোরেট সেবা করতে এসেছে। কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ আর ভারতবর্ষের বাহিনী ইনক্লুডিং ইন্ডিয়ান আর্মি, তারা এত ক্যাপেবল যে তাদের সামনে ভারতবর্ষের থেকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে। তৃণমূল কংগ্রেস বিজেপির বিদ্বেষ করতে গিয়ে কখন এরা ভারত বিদ্বেষী রাজনৈতিক দলে পরিণত হয়েছে সেটা হয়তো ওনার দলের নেতাকর্মীরা বুঝতে পারছেন না, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যে হারে জঙ্গি সন্ত্রাসী তারা এই রাজ্যে তারা দানা বেঁধেছে, নিশ্চিতভাবে সেটা লক্ষণীয়। আশা করি ভারত সরকার এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। এটা আমাদের গর্বের ব্যাপার। এখানে এসে সমস্ত জঙ্গিরা তাদের ট্রেনিং পাচ্ছে, তারা তৈরি হয়ে যাচ্ছে অন্য জায়গায় এইসব সন্ত্রাস ফেলানোর জন্য। এটা আমাদের গর্বের ব্যাপার, কারণ আমাদের রাজ্যে কি বলে, আমরা গৌরব বলতে পারি আমাদের রাজ্যে জঙ্গি তৈরি হয়। দিল্লির দিকে দায়ে ঠেললেও একটা অস্বস্তি থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গেই সহজে জাল পরিচয়পত্র তৈরি করা যায়, এই ধারণাটা ক্রমশ গোটা দেশে ছড়িয়ে পড়ছে। সেই খবর পেয়েই তো 3 ইরানি যুবক কলকাতায় এসেছিলেন। সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা। তবে কি সব জায়গাতেই বর্ডারের নিরাপত্তা একেবারে ফুলপ্রুফ? কোথাও কোথাও বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ এখন একেবারে জল ভাত। মাত্র 5,000 টাকা দিলেই মিলছে
এ দেশে অনুপ্রবেশের সুবিধে। দেখুন নদিয়া স্পেশাল রিপোর্ট। ওপারে অশান্তি, এপারে জঙ্গি সন্দেহে ধরপাকড়। এই আবহে রাজ্যের পুলিশ প্রশাসনের কি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনুপ্রবেশ সমস্যা? শুধুমাত্র মালদা বা মুর্শিদাবাদই নয়, নদিয়ার সীমান্তবর্তী এলাকা হয়ে উঠেছে অনুপ্রবেশের সেফ প্যাসেজ। 5 থেকে 10,000 টাকা দালালকে দিতে পারলেই বেআইনিভাবে নজরদারি এড়িয়ে ভারতে ঢুকে পড়া যায়। নদিয়ার হাঁসখালি, করিমপুর, কৃষ্ণগঞ্জের মতো সীমান্তবর্তী কাঁটাতারহীন এলাকা দিয়ে দেদার অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। পরিসংখ্যান বলছে গত 1 বছরে 190 জন অনুপ্রবেশকারী ও দালালকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, 5 বছরে প্রায় লক্ষাধিক বাংলাদেশি বেআইনিভাবে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। সামনে একটা বিশাল আতঙ্ক, কারণ হচ্ছে যে বাংলাদেশে এই উদ্ভট পরিস্থিতিতে সেখানকার জেল থেকে প্রচুর উগ্রপন্থী ছেড়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষকে টার্গেট করে তারা নাশকতা করবে না তার কোনো গ্যারান্টি নেই। ভারতে এসে প্রয়োজনে ধর্ম পরিবর্তন করে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অভিযোগ, পরিচয় বদলে টাকার বিনিময়ে ভুয়ো ভারতীয় নথি তৈরি করছেন। আধার, ভোটার কার্ড বানিয়ে জমিও কিনে ফেলছেন অনুপ্রবেশকারীরা। স্থানীয়দের অভিযোগ, নেতাদের মদতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পরিচয়পত্র বানিয়ে ফেলছেন। জমি কিনছে, আপনার আধার কার্ড, আই কার্ড যখনই হচ্ছে তখন তো আপনার অটোমেটিক কোর্টে সাবমিট করলে পরেই আপনার রেজিস্ট্রি হচ্ছে। এখানকার লোক হয়েও আমরা এখানকার যে তিমিরে সেই তিমিরেই রয়েছি। যারা এই সমস্ত কাজ করবে তাদের হচ্ছে সব হাইফাই ব্যাপার ট্যাপার হয়ে রয়েছে। একের পর এক জঙ্গি ধরা পড়ায় অনুপ্রবেশ ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা। অনুপ্রবেশের জন্য তৃণমূল সরাসরি বিএসএফকে দায়ী করছে, পাল্টা বিজেপি অনুপ্রবেশের জন্য তৃণমূল সরকারকেই দুষছে। বিভিন্নভাবে ভোট বাড়ানোর জন্য যারা এদেশকে দখল করছে, এদেশের জনসংখ্যা ধর্মীয় বাতাবরণ পরিবর্তন করে দিচ্ছে, তাদের ভোটার বানিয়ে দিচ্ছে, আধার বানিয়ে দিচ্ছে। এই তৃণমূলের এই নোংরা রাজনীতির জন্য বাংলা একদম শেষের দিকে যেতে চলেছে। আতঙ্কে রয়েছেন সীমান্তের বাসিন্দারা, কারণ বাংলাদেশের অশান্ত পরিস্থিতি অনুপ্রবেশের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। গত 1.5 মাসে নদিয়া সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 52 জন গ্রেফতার হয়েছে। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। উত্তরপ্রদেশের যোগী সরকার আর অমৃতসরে মানে পাঞ্জাবে আপ সরকার, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ভোটের ময়দানে এই দুই সরকারের কিন্তু একেবারে আদায় কাজ কলায় সম্পর্ক, কিন্তু সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে সন্ত্রাস দমনে এবং সন্ত্রাসবাদী ধরতে একসঙ্গে হাতে হাত দিয়ে কাজ করলো এই দুই সরকার। উত্তরপ্রদেশের পিলভিটে সেখানে 3 খালিস্তানি জঙ্গিকে খতম করা হলো, উদ্ধার করা হলো অস্ত্র। গুরবিন্দর সিং, বীরেন্দর সিং, জশনপ্রীত সিং, খালিস্তান জিন্দাবাদ ফোর্সের 3 জঙ্গি। গুরদাসপুর পুলিশ চৌকিতে গ্রেনেড হামলায় 3 অভিযুক্ত। নেপালে পালিয়ে যাওয়ার ছক্কস ছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় উত্তরপ্রদেশ ও পাঞ্জাব পুলিশের যৌথ বাহিনী। উত্তরপ্রদেশের পিলিভিটের পুরানপুরের কাছে জঙ্গিদের ঘিরে ফেলে পুলিশ। আজ সকালে উত্তরপ্রদেশ পুলিশ পাঞ্জাব পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালায়। গোপন সূত্রে খবর ছিল তাদের কাছে যে এই জঙ্গিরা ধীরে ধীরে নেপালের দিকে মুভ করছে, আর পুলিশকে দেখেই পাল্টা গুলি চালাতে শুরু করে এই জঙ্গিরা। जवाबी फायरिंग में 3 आतंकवादी घायल हुए हैं, उन्हें सीएससी पूरनपुर भेजा गया है। उनके पास से 2 AK-47, 2 फॉरेन मेड ग्लॉक पिस्टल और भारी मात्रा में एम्यूनिशन बरामद हुआ है। उनके बारे में जो बातें बताई गई हैं पंजाब पुलिस के द्वारा कि इनका कुछ फॉरेन कनेक्शन भी है, उसके संबंध में पूरी वैधानिक कार्रवाई की जा रही है। হাসপাতালে 3 আহত জঙ্গির মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাটি থেকে খালিস্তানি জঙ্গিদের একাধিক সংগঠনকে প্রতিনিয়ত মদত দেওয়া হচ্ছে, আর যার মধ্যে এই 3 জন কুখ্যাত জঙ্গি হিসেবেই পরিচিত। কিন্তু এই 3 জনের নেপথ্যে যে এন্টায়ার টেরর মডিউল রয়েছে, সেই টেরর মডিউলকে এবার প্রকাশ্যে টেনে আনাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সিকিউরিটি ফোর্সের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে নেপালের সঙ্গে তাদের কি যোগ রয়েছে সেই সত্যতাও এবার প্রকাশ্যে আনতে উঠে পড়ে লাগছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। ভোটের ময়দানেও তিনি এখন পরাজিত, দিলীপ ঘোষ, কিন্তু তিনি সমান প্রাসঙ্গিক অন্তত এ রাজ্যের রাজনীতিতে। দিলীপবাবু মনে করছেন, বরং তার আক্ষেপ বা অভিযোগ বলা ভালো, যে এ রাজ্যে বিজেপির প্রধান অন্তরায় দলেরই গোষ্ঠীকন্দল এবং ভেতরের খেউখেই। দিলীপবাবু ইঙ্গিত করছেন, তৃণমূল ছেড়ে যে বড় নেতারা এসেছেন
তারা কি নিজেরাই এসেছেন নাকি তাদের অনুগামী এবং সমর্থকদেরও আনতে পেরেছেন? যদি তারা আনতে পেরে থাকেন তাহলে বিজেপি ভোটের বাক্সে আর এগোচ্ছে না কেন? মনে রাখতে হবে দিলীপবাবু কিন্তু নিজেকে যথেষ্ট ভালো সংগঠক বলেই মনে করেন। তিনি নিজে তার পরিচয় দেন দলকে এ রাজ্যে 3 থেকে 77-এ নিয়ে যাওয়া সংগঠক নেতা হিসেবে। আজ খোলামেলা কথাবার্তায় অনেক কিছু জানিয়েছেন দিলীপ ঘোষ TV9 বাংলাকে, যে সমস্ত কথা এখন আপনাদের না শুনলেই নয়। পার্টিকেও ভাবতে হবে যে আমরা লোকজন নিচ্ছি কিসের জন্য, পার্টি বাড়ছে না কমছে। কোনো গোষ্ঠীর নেতা ছিলাম না, আমি পার্টির নেতা ছিলাম। যারা এসছেন তারা বুঝতেই পারছেন না বিজেপির কালচারটা কি। ঠিক এখানেই প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির তীরটা কোন দিকে? রাজনীতির কারবারিরা বলছেন বিজেপিতে নাকি এখন দফা 1 দাবি 1, আর সেটা নাকি অন্দরের ক্ষমতায়। বঙ্গ বিজেপির ক্ষমতা এখন কার হাতে? খাতায় কলমে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে, আর প্রতিটা ইস্যুতে ফোরফ্রন্টে বিরোধী দলনেতায় আস্থা রেখেছেন অমিত শাহরা। দিলীপের নিশানায় কি তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীও? কংগ্রেস টিএমসির যে কালচার আছে না, সেখানে সংগঠন আদর্শ বলে কিছু নেই। যারা এসছেন তারা বুঝতেই পারছেন না বিজেপির কালচারটা কি, অর্গানাইজেশন কি, সিস্টেম কি। লোকসভা ভোটে প্রত্যাশার বহু যোজন দূরে থামার পর শুভেন্দু অধিকারী দায় ঠেলেছিলেন সংগঠনের ঘাড়ে। দায়টা কার? দায়টা জারি হোক, নিতে তো হবেই, বুঝিয়ে দিচ্ছেন পোড় খাওয়া দিলীপ ঘোষ। আমরা এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন? ভোটের পার্সেন্টেজ কমছে কেন? তো খালি নেতা নিচ্ছি আমরা, নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি, কর্মীও নিচ্ছি? সংগঠন থেকে দূরে ভোটে হেরে আরও যেন কোণঠাসা, লবিবাজির শিকার। দেখুন, আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে। 41% ভোট আমরা পেয়েছি পশ্চিমবাংলায়, রেকর্ড। তো তখন কিন্তু কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি। ফলেনও পরিচয়তে অর্জুন সিংয়ের মতো তৃণমূল থেকে আসা নেতারা শুভেন্দু অধিকারীকে সভাপতি চাইছেন, আর দিলীপ ঘোষ যে রেজাল্ট দেবে তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে নেতা করা উচিত। দেখুন, আমাদের পার্টিতে যে কোনো ব্যক্তি সভাপতি হতে পারেন, MLA MP হতে পারেন, তার যোগ্যতা থাকলে। তার জন্য দেখার লোক আছে। যদি কোনো নেতাকে দেখে মনে হয় যে জেতাবে, অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত। তিনি রাজ্য সভাপতি থাকাকালীন 3 থেকে 77 হয়েছিল সংসদ সংখ্যা। তারপর দিলীপ ঘোষের যুক্তি, তিনি না থাকায় সংসদ সংখ্যা বাড়েনি, উল্টে দলের শক্তি কমেছে। দিলীপ বনাম শুভেন্দু সম্পর্কে শীতলতা অজানা নয় কারণ। কোণঠাসা দিলীপ কি তাই আগে ফাঁকে চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছেন? নিশানা যেদিকেই হোক, লোকপা বলটা নিতে ভুল করছে শাসকও। নিয়েছিলেন কেন? দিলীপবাবু তো তখন হয় সভাপতি ছিলেন, হয় সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, তো একেবারে ভালো করে লোকের হাতে পতাকা তুলে দিতেন, তো তখন মনে হয়নি? আমি মনে করি কোনো ধরনের ভাবনা যদি থাকে, সেই ভাবনাটা দলীয় স্তরে আলোচনা করলে দলের অভ্যন্তরে সেটাকে নিয়ে পর্যালোচনা করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা যায়। দিলীপ আমার থেকে বড় লিডার, উনি আমার থেকে বেশি বোঝেন। দিলীপ যা বলেছেন কিছু ভেবেচিন্তে বলেন। দেখা যাচ্ছে কি সবাই কিছু না কিছু পাওয়ার জন্য পার্টিকে ভালোবাসা কম আর পাওয়ার ইচ্ছেটা বেশি দেখাচ্ছেন। সিপিআইএম থেকে বিজেপিতে এসেছিলেন শঙ্কর ঘোষ। তিনি শুভেন্দু অধিকারীর লোক বলে রটনা আছে। শঙ্কর ঘোষরা আপাতত সাবধানী, কিন্তু দাবাং দিলীপ, তিনি কি ফের অ্যাকশনে? মেদ ঝরছে। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা। কোন্দল কি শুধুমাত্র রাজনীতির আঙিনায় ঘটছে? তা তো নয়, পরিবারেও হচ্ছে। ইংরেজিতে অনার্স ছেলে বাবা দাদাকে খুন করে বসলো। বাবার দেহ রাখলো আলমারিতে, দাদার দেহ রাখলো সেপটিক ট্যাঙ্কে। হাড় হিম করা এই ঘটনা ঘটেছে কোচবিহারে। কোচবিহারে একই বাড়িতে জোড়া খুনে জোর চাঞ্চল্য। উদ্ধার মামা বিজয় বৈশ্য ও ভাগ্নে গোপাল রায়ের দেহ। কোচবিহারের দাউয়াগুড়ির এই বাড়িতে সোমবার সকালে গিয়েছিলেন এক মাছ বিক্রেতা। বাড়ির দরজায় তালা দেখে তার সন্দেহ হয়। জানলা দিয়ে উঁকি দিতেই চক্ষু চড়ক গাছ। মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখেন ওই মাছ ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরে ঢুকতেই জোর ধাক্কা। আলমারি থেকে উদ্ধার বাড়ির মালিক বিজয় বৈশ্যর দেহ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে খুনের অস্ত্র। বডিটা ছিল সুকেজের মধ্যে ছিল, আলমারি, হ্যাঁ সুকেজ আলমারির মধ্যে, মানে কম্বল দিয়ে পেছানো আছে। বিজয় বৈশ্যকে খুন করেছে তার ছেলে প্রণব। কিন্তু এখানেই শেষ নয়, চমক আরও বাকি ছিল। বাবাকে মেরে তাকে আলমারিতে বন্দি করে রেখেছিল তার দেহ, আর সেই দেহ দেখতে এসে
আশেপাশের মানুষের নজর যায় সেপটিক ট্যাঙ্কটির দিকে, যে সেপটিক ট্যাঙ্কটি সম্প্রতিকালে প্লাস্টার করা, তাও এবড়োখেবড়োভাবে, অর্থাৎ হাত দিয়ে। সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলতেই পুলিশ ও এলাকাবাসীর চোখ কপালে, কারণ সেখানেও এক পচা গলা দেহ। এলাকাবাসীর দাবি, মাসখানেক আগে পিস্তুত দাদা নিখোঁজ বলে থানায় মিসিং ডায়েরি করেছিল অভিযুক্ত প্রণব বৈশ্য। সেপটিক ট্যাঙ্ক থেকে সেই ভাই গোপাল রায়ের পচা গলা দেহ উদ্ধার হয়েছে বলে খবর। যে ছেলেটাই ঘটনাটা ঘটেছে, ওনার পিছাতো ভাই 1 মাস হলো নিখোঁজ। পার্শ্ববর্তী লোকজনদের সন্দেহ যে ওনাকেও এই ছেলেই মারছে, মারা পায়খানার ট্যাঙ্কিতে ঢুকায় গেছে। এটাতে মারধর রয়েছে, এরকম রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়ে গেছে। শোনা গেল শোকেজের মধ্যে ঢুকানো ছিল। হ্যাঁ, ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা মাঝপথে ছেড়ে ব্যবসা শুরু করেছিল অভিযুক্ত প্রণব। এলাকাবাসীরা জানিয়েছেন, নেশায় আসক্ত হওয়ায় প্রণবকে রিহ্যাবে পাঠিয়েছিল পরিবার। সেখান থেকে সম্প্রতি ফিরে এসেই তার এই রূপ। বাবা ও ভাইকে খুন, পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ। কি পরিস্থিতিতে ছিল যেভাবে বাবাকে পিটিয়ে মেরেছে? কোচবিহার থেকে ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। আরেকটা হাড় হিম করা ঘটনার কথা লোকচক্ষুর আড়ালেই চলে গেছে। আরজি করে তিলোত্তমার খুন ধর্ষণ প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে যে খবর আমরা দেখিয়েছি, আমরা আপনাদের কথা দিয়েছিলাম আমরা কবর থেকে খবর নিয়ে আসব। আমাদের কাছে এসে পৌঁছেছে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের একটি রিপোর্ট। আচ্ছা, ওই সেমিনার হলে কি প্রকৃত ঘটনাস্থল? কি আছে রিপোর্টে? সব থেকে বড় প্রশ্ন, এই রিপোর্ট হাতে পেয়ে সিবিআই বা কি করলো? সেমিনার রুমে কি ক্রাইম সিন, নাকি অন্য কোনো ঘর, অন্য কোনো ফ্লোর? তিলোত্তমা ধর্ষণ খুনে এ নিয়ে প্রথম দিন থেকেই প্রশ্ন তুলেছিল TV9 বাংলা। অবশেষে সেই প্রশ্নেই শিলমোহর দিল কেন্দ্রীয় সংস্থা। সেমিনার রুম যেখান থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল, তার লাগোয়া নার্সিং স্টেশন, MDR করিডোর এবং আরও যে সংলগ্ন এলাকা রয়েছে, বাথরুম, যে বাথরুম ভেঙে ফেলা হয়েছিল, সেই সমস্ত জায়গা 3.5 ঘন্টারও বেশি সময় ধরে CFSL এর টিম জরিপ করে। যে CFSL CBI-কে জানিয়েছে যে সেখানে যে দেহ পড়েছিল, তিলোত্তমার দেহ, তার যে আঘাতের চিহ্ন, সেখান থেকে যে স্ট্রাগল, যে ফাইট হওয়ার কথা অভিযুক্তের সঙ্গে, তার কোনো চিহ্ন, কাঠের যে পোডিয়ামের ওপরে তিলোত্তমার দেহ পড়েছিল, সেই ম্যাট্রেস এবং কাঠের পোডিয়াম এবং সংলগ্ন ওই সেমিনার কক্ষ চত্বর, কোথাও কোনো চিহ্ন নেই, কোনো স্ট্রাগলের চিহ্ন নেই, কোনো ফাইটের চিহ্ন নেই। আর সেখান থেকেই ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, এই কথা যখন বলা হচ্ছে তখন সেমিনার কক্ষ আদৌ ঘটনাস্থল কিনা সেই বিষয়টিও প্রশ্নের তালিকার মধ্যে ঢুকে পড়ছে এবং তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এইখানেতে বডিটা ছিল বলা হচ্ছে, এবং ম্যাট্রেসের সব ওর কতগুলো দাগ চিহ্ন এ সমস্ত দেখা গেছে। এই দুটোর সঙ্গে কিন্তু বডিতে যে সমস্ত ইনজুরি দেখা গেছে পোস্টমর্টম রিপোর্টে, তার সঙ্গে সামঞ্জস্য নেই। হ্যাঁ, তাই জন্য একটা সন্দেহের উদ্রেক হচ্ছে যে এইটাই সিন অফ ক্রাইম বা প্লেস অফ অকারেন্স কিনা। অন্য কোনো জায়গায় ধর্ষণ এবং খুন করে নির্যাতিতার দেহ সেমিনার রুমে রেখে যাওয়া হয়েছিল, এমন আশঙ্কা শোনা গিয়েছিল নাগরিক সমাজ এবং চিকিৎসকদের একাংশের মুখেও। ঘটনাস্থল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিলোত্তমার মা বাবাও। CFSL দিল্লির চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসার পর তাঁদের কি বক্তব্য? সিন অফ ক্রাইমটাই কি, যেটাকে পুলিশ সেমিনার রুম বলে চালাবার চেষ্টা করেছিল, এই রিপোর্টের পরে কিন্তু সেটাকেই একটা প্রশ্নচিহ্ন সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সেদিন যারা ডিউটিতে ছিল, যে নার্সরা ডিউটিতে ছিল, সেই নার্সদের মধ্যে একজনকেও জেরা করা হয়নি। হসপিটালে প্যারামেডিক্যাল স্টাফ যারা ছিল তাদের কাউকে জেরা করা হয়নি। এই যে পুরো বিচার যে প্রক্রিয়াটা কলকাতা পুলিশ বা CBI করেছে, তার কিন্তু পরতে ফাঁক আমরা লক্ষ্য করতে পারছি। করিডোরের থেকে যারা বডি দেখেছে বা পরে বিভিন্ন ছবির মাধ্যমে আমরা যেটা দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে ম্যাট্রেসে ফাইটিংয়ের সত্যিই তো চিহ্ন নেই। তাহলে আমরা যেটা মনে করেছিলাম বা দেখেছিলাম, তদন্তে তো সেই জায়গাটাই উঠে আসছে। কিন্তু CBI-এর এই জায়গাটাকে সামনে রেখে যে তৎপরতার প্রয়োজন ছিল, তাহলে প্লেস অফ অ্যাকারেন্স কি অন্য জায়গায়? এই প্রশ্ন তো তাদের মনে স্বাভাবিকভাবেই আসা উচিত ছিল। আরজিকর মামলায় ইতিমধ্যেই শীর্ষ আদালতে একাধিক স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে CBI, যার দ্বিতীয়টি দেখে তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ ছিল।
সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই ডিস্টার্বিং। এরকম কিছু ঘটেছে তা জানতে পেরে আমরা খুবই উদ্বিগ্ন। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে সেমিনার হল সংক্রান্ত রিপোর্ট দেখে কি উদ্বেগ প্রকাশ করেছিলেন চন্দ্রচূড়? সেখান থেকেই প্রশ্ন উঠছে, সিএফএসএল রিপোর্ট পেয়ে সিবিআই তাহলে 3 মাসে কি করলো? আমাদের সিবিআই যদি চাইতেন, তারা যদি সদিচ্ছা প্রকাশ করতেন, তারা এইগুলিকে নিয়ে যা যা চার্জশিট, যেরকম চার্জশিট দেওয়ার প্রয়োজন সব দিতে পারতেন, কিন্তু তাদের ভূমিকাগুলি নিয়ে আমাদের সেজন্যই প্রশ্ন উঠেছে। 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে ধরলো, আজকে 100 দিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই তার থেকে এক চুল এগোতে পারল না। তাহলে এই সমস্তটাই আপনার উত্তর দেওয়ার কথা কিন্তু সিবিআই। তাই আমার সিবিআইয়ের কাছে দাবি, হয় তো প্রশ্নের উত্তর দাও, আর নইলে স্বীকার করে নাও যে আর অতীতের সমস্ত কেসগুলোর মতো এটাও তোমরা সুরাহা করতে পারবে না, এবং এই তদন্তভার রাজ্য সরকারকে হস্তান্তর করো। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে নারী চরিত্র বেজায় জটিল, তার মনে কি চলছে তা বাইরে থেকে বোঝা দুঃসাধ্য। এই মুহূর্তে জিনাতের মনে কি চলছে সেটাও কার্যত বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বাঘিনী জিনাতের কথা বলছি। এই মুহূর্তে পুরুলিয়ার রাইকা পাহাড় কার্যত জিনাতের ভয়ে রাত জাগছে। বাঘিনী জিনাতের ভয়ে এই মুহূর্তে পুরুলিয়ার অধিকাংশ স্কুল ফাঁকা, পড়ুয়ারা স্কুলে যাচ্ছে না, মাঠের ধান মাঠেই পড়ে রয়েছে, কাটা যাচ্ছে না। জিনাত সে কিন্তু জঙ্গলে জিরোচ্ছে, কিন্তু জিনাতের জন্য রাত পাহারায় বনকর্মীরা। ছিল বেলপাহাড়িতে, এসেছে পুরুলিয়ার রাইকায়, যাবে কোথায়? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কি করবে জিনাত? বাঘিনী তো নয়, যেন ভূপর্যটক। হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় যে চলে যাচ্ছে তার ইয়ত্তা নেই। মহারাষ্ট্রের তারোবার বাঘিনী জিনাত। 15ই নভেম্বর জিনাতকে আনা হয় ওড়িশার শিমলিপালে। কদিন কোয়ারেন্টিনের পর 24শে নভেম্বর ছাড়া হয় জঙ্গলে। কিন্তু নতুন বাসা বোধ হয় পছন্দ হয়নি রায় বাঘিনীর। অতএব হন্টন। হাঁটতে হাঁটতে ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ডের ইতিউতি ঘুরে জিনাত পৌঁছয় ঝাড়গ্রামে। শিমলিপাল থেকে বেলপাহাড়ি আসতে জিনাত কতটা পথ হেঁটেছিল জানেন? 215 কিলোমিটার। 102 কিলোমিটার পথ হেঁটে ক্লান্ত বাঘিনী কিছুদিন বেলপাহাড়ির কটাচুয়া জঙ্গলে জিরিয়ে নেয়। তারপর ফের হন্টন। ময়ূর ঝর্ণা ঘুরে তার পছন্দ হয় পুরুলিয়ার রাস্তা। অতএব ফের চড়ই বেতি। হাঁটতে হাঁটতে জিনাত এখন পুরুলিয়ার রাইকা পাহাড়ে। রাইকা পাহাড় আর কুইলাপালের জঙ্গল আপাতত জিনাতের ঠিকানা। শিমলিপাল, সুন্দরবন আর পুরুলিয়ার বনকর্মীরা হাবিত্তেশ করে বসে আছেন। খাঁচায় দেওয়া আছে ছাগল, শূকরের টোপ। কোনো টোপি গিলছে না নাকুচু বাঘিনী। ছোড়া যাচ্ছে না ঘুমপাড়ানি গুলি, করা যাচ্ছে না কাবু। অতএব রাইকা পাহাড়ের ত্রিসীমানায় ঘেঁষছেন না গ্রামের মানুষ। এলাকার স্কুল প্রায় ফাঁকা। গুটি কয় পড়ুয়া এলেও তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে। উপস্থিতির হার তখন খুবই কমে গেছে। আতঙ্ক তো একটা রয়ে গেছে আর থাকছে। দূরের ছেলেগুলো 1-1.5 কিলোমিটার দূরে যারা আছে ওনাদের গার্জেনরা পাঠাচ্ছে না বাঘের ভয়ে। বাঘও আছে মোটামুটি 2-3 কিলোমিটার ভিতরে। শীতের পাকা ধান সোনালি রোদে চিকচিক করছে। তুলে যে ঘরে নিয়ে যাবেন সাহসে কুলোচ্ছে না চাষির। আমরা তো ভয়ে আছি না, আমরা ভয়ে আছি, এখন বাইরে যেতে পারছি না। ধান পড়ে আছে, করার কিছু নেই। ভয় তো অবশ্যই লাগছে, রাত্রেও ভালো করে ঘুম হচ্ছে না। যদি ঘাড়ে এসে পড়ে থাবা, জিনাত কোনো ক্ষতি করেনি, তবুও বাঘ তো তাই ভাবাচ্ছে। এরপর জিনাত যাবে কোথায়? যদি ধরা না পড়ে তাহলে হাঁটবে কোন দিকে? জিনাত এখন আছে রাইকা পাহাড়ে। রাইকা থেকে দলমা হয়ে যাওয়া যায় অযোধ্যা পাহাড়ে। মোটে 150 কিলোমিটার বনপথে রাইকা থেকে অযোধ্যা পাহাড়। ভরা পর্যটনের মরশুমে পাড়া বেড়াতে বেড়াতে জিনাত যদি পৌঁছয় অযোধ্যা পাহাড়ে, বনকর্মীরা সতর্ক। আমরা সব ব্যবস্থা করছি, যদি খাঁচায় আসে বা সামনে আসে তাহলে ওকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হবে। ফরেস্টের যে এসওপি আছে সেটা মেনে চলার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সটেন্সিভলি প্রচার করছে, এটা নিয়ে সতর্কবার্তা দিচ্ছে সকলকে। আমাদেরও আমরা আমাদের তরফ থেকে ফরেস্ট যেরকম আমাদেরকে অ্যাসিস্ট্যান্স চাইছে আমরা সেগুলো করছি। বছর 6 আগে বাঘ খুন হয়েছিল লালগড়ের জঙ্গলে। ভয়ে আতঙ্কে বাঘ মেরেছিল গ্রামের মানুষ। এবার তাই জোড়া চ্যালেঞ্জ। 1, বাঁচাতে হবে জিনাতকে, আর 2, যত তাড়াতাড়ি সম্ভব ঘরের মেয়েকে ঘরে ফেরাতে হবে, অর্থাৎ শিমলিপালে। কিন্তু জিনাত সে সুযোগ দিলে তো। নারী চরিত্র যে বেজায় জটিল, মায়ে ব্যাঘ্র সমাজেও তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বনকর্মীরা।
তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় জিনা তো মধ্যপ্রদেশে অগ্নি। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। একদিকে যখন শিমনিপালের বাঘকে বাগিয়ে আনতে হিমশিম খাচ্ছেন এ রাজ্যের বন দফতরের কর্মীরা, তখন কোন জাতীয় উদ্যানের অগ্নি সেখানকার বনকর্মীদের সঙ্গে একেবারে লুকোচুরি খেলছে। অগ্নিকে আফ্রিকান এক চিতা জঙ্গল থেকে পালিয়েছে। লাল পাথুরে মাটি দেখছেন, এবার ভালো করে খেয়াল করুন। লাল সুড়িপথে নড়াচড়া করছে না কি একটা, ওই যে ওখানে রাস্তাটা ঠিক বাঁক নিয়েছে যেখানে, ওটাই সম্ভবত অগ্নি, আফ্রিকান চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে মধ্যপ্রদেশের কুনোয়। কদিন ঘেরাটোপে থাকার পর ছাড়া হয়েছিল জঙ্গলে। অগ্নি তারপরেই কুনোর জঙ্গল থেকে হাঁটা লাগিয়েছে। ভোপাল থেকে 250 কিলোমিটার আগে রয়েছে অগ্নি। অগ্নি যেখানে রয়েছে সেখান থেকে কাছেই রাজস্থানের সীমানা। রণথম্বরের জঙ্গল থেকে মাত্র 70 কিলোমিটার দূরে রয়েছে অগ্নি। আফ্রিকার চিতা দুনিয়ার দ্রুততম প্রাণী। 4 দশকে ভারত থেকে অবলুপ্ত হয় এশিয়ান চিতা। 1947 সালে সরগুজায় শেষ চিতার সন্ধান। 7 দশক পর ভারতে চিতা আনার উদ্যোগ। মধ্যপ্রদেশের কুনোর পালপুর জাতীয় উদ্যান চূড়ান্ত হয় চিতার বাসস্থান হিসেবে। 2022 সালে নামিবিয়া থেকে আসে 8টি চিতা। নামিবিয়ার চিতাদের জঙ্গলে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কুনোয় পড়েছিল চিতার থাবা। তারপর আফ্রিকার কিছু চিতা নতুন পরিবেশে মানাতে না পেরে যেমন মারা গেছে, তেমনই কুনোয় জন্মেছে বেশ কিছু শাবক। দক্ষিণ আফ্রিকা থেকেও এসেছে আরও কিছু চিতা। পশু বিশেষজ্ঞরা জানেন আফ্রিকান চিতার গড় আয়ু 8 থেকে 10 বছর। এই মুহূর্তে কুনোর বাসিন্দা সব থেকে বয়স্ক চিতার বয়স প্রায় 9 বছর, অর্থাৎ কেউ থুরথুরে বুড়ো, কেউ ছটফটে শিশু। মধ্যপ্রদেশের জঙ্গলে এখন চিতার পরিপাটি সংসার। সেই সংসার থেকে ছিটকে গেছে অগ্নি, আপাতত ঘুরছে পথে পথে। নতুন দেশ, নতুন পরিবেশ, হেঁটে দেখছে আফ্রিকার চিতা। কি করে ফেরানো হবে কুনোয়, সুযোগ খুঁজছেন বনকর্মীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার আবহাওয়ার খবর। দেখুন, ক্রিসমাসের ছুটিতে অনেকেই এখন ছুটি কাটাতে ব্যস্ত। সে অনেকে আবার কাশ্মীরেও গিয়েছেন, অনেকে আবার হিমাচল প্রদেশ। একেবারে বরফ সাদা যা ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এখানে বাংলায় একটু শীতের জন্য রীতিমতো হাহাকার করছি। কোথাও এত বরফ পড়ছে আর কোথাও একেবারেই ঠান্ডা নেই। আবার আগামীকাল বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার এত বৈষম্য কেন বলুন তো? শ্রীনগরে হাড়হিম ঠান্ডা, সন্ধে নামলেই পারদ নেমে যাচ্ছে মাইনাসে। রোজই হিমাঙ্কের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। জমে বরফ ডাল লেকের জল, কাঁপতে কাঁপতেও উচ্ছ্বসিত পর্যটকরা। সপ্তাহের প্রথম দিনই বরফ সাদা সিমলা। সকাল থেকে বরফ পড়েই চলেছে, কখনো ঝিরঝির করে, কখনো ঝমঝমিয়ে। পুরো বরফের সবুজ গাছও ধবধবে সাদা। দিনেই কাঁপুনি দেওয়া ঠান্ডা। সব ঠান্ডা কি পাহাড়েই আটকে থাকবে? প্রশ্ন উঠতেই পারে বঙ্গবাসীর মনে। মাঝ ডিসেম্বরে জমিয়ে শীত পড়েছিল, দিন কয়েক হলো সব অতীত। পৌষের শুরু থেকেই শীতের সর্বনাশ। নিম্নচাপ ও জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কোপ শীতে। নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গে 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। জলীয় বাষ্পের জেরে বড়দিনেও ম্লান থাকবে শীত। বড়দিনের পরপরই যে জাকিয়ে শীত আসবে তাও নয়। নিম্নচাপের পর শীতে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কাটা। ঝঞ্ঝার প্রভাবে দিল্লি সহ উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস। ফলে উত্তরা হাওয়ার জোরদার হওয়ার আশা নেই। সব ঝঞ্ঝা, বলা ভালো সব ঝঞ্ঝাট কেটে গেলেই জাঁকিয়ে শীত আসবে। সিমলা কাশ্মীরের বরফ ছোঁয়া কনকনে বাতাস আসবে বাংলাতেও, কিন্তু কবে, সেটাই কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।